লোভ। এই লোভ মানুষকে ঠিক কতটা নিচে নামাতে পারে, আজকে তারই ঘটনা। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। তবে আজকের ঘটনাটা একটু অন্যরকম। বেশি সময় নষ্ট করছি না, ঘটনা পাঠে আমি রাজ শুরু করছি আজকের 146 নম্বর এপিসোড। নমস্কার রাজ, আমার নাম অভিষেক, বেহালা থেকে ঘটনাটি লিখছি। আজ যেই ঘটনাটি পাঠাচ্ছি, ঘটনাটি ঘটেছিল আমার স্ত্রী জিয়ার সাথে। আমাদের আত্মীয়র মধ্যে একজন আমার স্ত্রীর এত বড় ক্ষতি করে বসবে এ আমি সত্যিই জন্মেও ভাবতে পারিনি। তবে কি হয়েছিল তোমাদেরকে সম্পূর্ণ ঘটনাটা বলা যাক। আমাদের বিবাহ জীবন এই মুহূর্তে দাঁড়িয়ে 3 বছর সম্পূর্ণ হয়েছে। প্রথম থেকেই আমাদের সম্পর্কটা আমাদের বাড়ির লোকেরা মেনে নেয়নি। অনেকবার করে চেষ্টা করার পরও যখন দুই বাড়ি থেকেই আমাদের সম্পর্কটা মানতে চায়নি, তখন আমরা আর জোর করিনি। বিয়ে করে নিজেদের ফ্ল্যাট কিনে থাকতে শুরু করি আমরা। এইভাবে বেশ কয়েক মাস থাকলাম আমরা। এরই মধ্যে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয় আমাদের পরিবারের প্রচণ্ড কাছের একজন মানুষ, আমার মেজ পিসি। মেজ পিসি এসে বলে যে আমার বাবার কাছে থেকে আমাদের বিয়ের খবরটা সে কয়েকদিন আগে পেয়েছে, তাই সে আমার বউকে দেখার জন্য আমাদের বাড়িতে এসেছে। আর যাই হোক, আমি এটা জানতাম যে আমার মেজ পিসি খুব একটা সুবিধার মানুষ নন। যখন আমি ছোট ছিলাম তখন থেকে উনি কেন জানি না সব সময় আমার ক্ষতি করতে চাইতো। জিয়া এই নিয়ে ফালতু চিন্তা করবে সেই জন্য কথাটা ওকে জানতে দিইনি। প্রায় 2 দিন থাকে মেজ পিসি আমাদের বাড়িতে। আসল অসুবিধা শুরু হলো পিসি বাড়ি চলে যাওয়ার 2 সপ্তাহ পর থেকে। একদিন সকালে ঘুম থেকে উঠে জিয়া প্রচণ্ড চিৎকার করতে থাকে। আমি সেই মুহূর্তে ব্যালকনিতে ছিলাম। ওর কাছে আসতে ও বলে যে ও ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে একজন বয়স্ক ভদ্র মহিলা ছেঁড়া ফাটা শাড়ি পরে তার লাল রক্তবর্ণ চোখ দিয়ে তাকিয়ে আছে জিয়ার দিকে। প্রথমে আমি কিছুই বুঝতে পারলাম না। জিয়ার এই কথায় আমি প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যাই। সকালবেলা দরজা বন্ধ, আমি ব্যালকনিতে ছিলাম, সেই সময় কেই বা আসবে আমাদের ঘরে। আমি ওকে সান্ত্বনা দিই, বললাম যে হয়তো তুমি কিছু ভুল দেখেছো। এই কথা প্রথমেও না মানতে চাইলেও আমি অনেকবার করে বলায় শেষেও একটু শান্ত হয়। তারপর আমি আমার বাড়ির কিছু কাজ বাজ সেরে অফিস চলে যাই। তবে অফিস থেকে ফিরে জিয়ার যে আমি এরকম অবস্থা দেখব এ আমি কল্পনাও করতে পারিনি। অফিস থেকে এসে দেখলাম এ যেন এক অন্য বিপদ আমার মাথায় চড়ে বসে আছে। বাড়ি ফিরে দরজায় প্রচণ্ড নক করার পরও জিয়া দরজা কোনোভাবেই খুলছিল না। এদিকে দরজা ভেতর দিয়ে বন্ধ। আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সেই দিয়েই ঘরের দরজা খুলে যখন ভেতরে ঢুকলাম, ঘরের ভেতরের অবস্থা দেখে আমার গায়ে লোম খাড়া হয়ে গেল। সম্পূর্ণ ঘর অন্ধকার এবং জিয়াকেও কোথাও দেখতে পাচ্ছিলাম না। 2 থেকে 3 বার ডাকার পর দেখলাম ঘর থেকে প্রচণ্ড জোরে দরজা খুলে একজন পাগলের মতন ছুটে আসে আমার দিকে। চুল উস্কো খুস্কো, প্রচণ্ড ভয়ে কাঁদতে কাঁদতে প্রায় হুমড়িকে পড়ে আমার ওপর। জিয়া প্রচণ্ড ভয় পেয়ে আমাকে চাপটে ধরে ও। আমি সত্যি বুঝতে পারলাম না কি হচ্ছে আমার বাড়িতে। জিয়া বারবার করে বলতে শুরু করে যে এই ঘরে আমরা 2 জন ছাড়াও আরো অনেকে আছে, যাকে আমি দেখতে পাচ্ছি না, তবে জিয়া অনবরত দেখতে পাচ্ছে। আমি অফিস চলে যাবার পর থেকে ও নাকি আমাদের ঘরে 3-4 জন লোককে দেখতে পাচ্ছে, যারা নাকি ওর দিকে একভাবে অদ্ভুতভাবে তাকিয়ে আছে এবং মাঝে মাঝে ওর দিকে তাদের ভয়ঙ্করতম রূপ নিয়ে
তেড়ে তেড়ে আসছে। আমি এটুকু বুঝতে পারছিলাম যে আর যাই হোক, ও প্রচণ্ড ভয় পেয়েছে। এরপর ওকে যেন তেন ভাবে সান্ত্বনা দিলেও ও যেন কোনোভাবেই একা থাকতে চাইছিল না। একা রাখলেই বারবার ও যেন চমকে চমকে উঠছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো একা একা থাকে বলে জিয়ার কোনো রকম মেন্টালি প্রবলেম শুরু হয়েছে। অন্যদিকে এই নিয়ে নিজেকেও একটু দোষ দিলাম যে হ্যাঁ, সত্যি সারাদিন আমি চলে যাবার পর জিয়া একদম একা একা থাকে, হয়তো এর ফলে এইসব হচ্ছে। ডাক্তারকেও দেখালাম, ট্রিটমেন্ট চললো গোটা 2 মাস, তবে কাজের কাজ কিছুই হলো না। জিনিসটা যেন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। জিয়া আরও বলতে থাকে যে ও যাদেরকে দেখছে তাদের মধ্যে ধীরে ধীরে যেন লোক সংখ্যা আরও বাড়ছে, তারা যেন ধীরে ধীরে আমাদের সম্পূর্ণ ঘরকে ঘিরে ফেলছে, তারা যে কোনো সময় আমাদের যে কোনো রকমের ক্ষতি করে দিতে পারে। এরপর থেকে আমাদের ঘরে নানান রকম কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যেমন আমি একদিন জিয়াকে নিয়ে একটু বাইরের দিকে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখলাম আমাদের রুমের ভেতর আমাদের খাটের ওপরে মরে পড়ে আছে একটা ঘাড় দোমড়ানো মোছানো বিড়াল। বিড়ালটি দেখে মনে হচ্ছিল যে কতদিন আগে থেকে এমনভাবে মরে পড়ে আছে আমাদের বিছানার উপরে। বিড়ালটা মরে পচা দুর্গন্ধে সম্পূর্ণ ঘর ভরে উঠেছিল। ঘরটার ভিতরের আবহাওয়া কেমন যেন দিনের পর দিন একটা অদ্ভুত আবহাওয়াতে পরিণত হতে শুরু করলো। দম বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতিতে এই ঘরে যেন থাকাটাই দায় হয়ে উঠল আমাদের। এরই মধ্যে আমার সঙ্গে আলাপ হয় আমারই অফিসে একজন অন্যতম বন্ধু দুলালের সাথে। দুলালকে এই সমস্ত কথা বলতে দুলাল আমাকে ওর গুরুদেবের কথা জানায় এবং কদিন পর আমাকে ওনার কাছে নিয়ে যায়। ওনার কাছে গিয়ে আমাদের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা এবং জিয়ার অমন পাগলাটে আচরণ এবং অসুস্থতা দেখে উনি নিজে আর বেশি দিন দেরি না করে আসেন আমাদের বাড়িতে। বাড়িতে এসে সম্পূর্ণ ঘরকে শুদ্ধ করে দেওয়ার পর জানি না উনি চোখ বন্ধ করে আস্তে আস্তে হাঁটতে শুরু করেন আমাদের বেডরুমের দিকে এবং সেখান থেকে গিয়ে উনি উদ্ধার করেন একটা কালো কাপড়ে মোড়া একটি পুঁটলি ঠিক আমাদের বক্স খাটের তলা থেকে। ওটা এমনভাবেই তলায় ঢোকানো ছিল যাতে কোনো সাধারণ মানুষ ওটা না দেখতে পায়। উনি একটি লাঠির সাহায্যে এই কালো পুঁটলিটা বার করে খাটের তলা থেকে। এটা দেখে আর যাই হোক, আমি এটুকু বুঝতে পেরেছিলাম আমাদের সঙ্গে এতদিন যা যা ঘটছিল তার কারণ কি। গুরুদেব এও বলে যে এই কালো জাদু করা হয়েছিল আমার স্ত্রীকে উদ্দেশ্য করে, যাতে ও সম্পূর্ণ পাগল হয়ে যায়। আর এটা যেই করেছিল সে আর যাই হোক কোনো বাইরের লোক নয়, আমাদেরই পরিবারের লোক, আমাদেরই নিজেদের লোক। ওই মানুষটা কে এরপর আশা করছি তোমাদেরকে ওই মানুষটার পরিচয় আমাকে দিতে হবে না, তোমরা আশা করছি বুঝতেই পেরেছ। যাই হোক, এখন এই গত 6 মাস আগে আমার বাড়ির লোক আমার বিয়েটা মেনে নেয়। ভেবেছিলাম সম্পূর্ণ ঘটনাটা আমার বাড়িতে জানাবো, তবে আমার গুরুদেব এটা বারণ করেছিলেন। উনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষতি করতে চেয়েছিল সে পরবর্তীকালে আমাদের আরও বেশি ক্ষতি করতে পারে, তবে সে এর ফল ঠিকই ভোগ করবে। কিছু মাস পর ঘটে একটি ভীষণ আশ্চর্যজনক একটি ঘটনা। জানি না গুরুদেব কোনোভাবে কিছু করেছিলেন কিনা, গুরুদেব আজও আমায় কিছু বলেনি। আমরা যাকে সন্দেহ করেছিলাম, যার উপরে আমরা সন্দেহ করেছিলাম যে তিনি এইসব করেছেন, তার গোটা 2 মাস পর হঠাৎ করেই একটি বড় সড় স্ট্রোক হয় এবং তার সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে যায়। কোনো মানুষের খারাপ করলে তার ফল কোনো দিনই ভালো হয় না। আর কালো জাদু করে আজ অব্দি কেউ ভালো থাকতে পারেনি, কেউ না।
কালো জাদু এমন একটি প্রক্রিয়া না, ওই প্রক্রিয়াটা তুমি কারোর উপর যেইভাবেই তুমি ইউজ করো না কেন, তুমি যেইভাবে ব্যবহার করো না কেন, প্রথম প্রথম তোমাকে প্রচন্ড সুখ দেবে, প্রচন্ড আনন্দ দেবে। তবে পরবর্তীকালে সুখ কি করে যে তোমার দিকে অশান্তিতে পরিণত হবে, কি করে যে তোমার ক্ষতি করে ফেলবে, সে তুমি ভাবতেও পারছো না। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লেগেছে এবং জানিও আজকের ঘটনাটা থেকে তোমরা কিছু শিখলে কিনা, অথবা তোমাদের ঘটনাটার উপরে তোমাদের ওপিনিয়নটা কি, প্লিজ কিন্তু জানিও। আর আমাদেরকেও ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ prejoni49@gmail.com আমাদেরকে ঘটনা পাঠাতে কিন্তু ভুলো না। এবং সামনে আসছে আরও একটি দারুণ গল্প। আজকের জন্য সকলকে শুভরাত্রি।